ওয়েলকাম টু ওয়েসিস স্টাডি সেন্টার। আজ আমরা পড়ব জৈব রসায়ন। জৈব রসায়ন পড়ব আমরা জিএনএম এনএম এর জয়েন্ট এন্ট্রান্সের উপর বেস করে, এবং মাধ্যমিক স্টুডেন্টরাও এতে অনেকটা হেল্প পাবে। জিএনএম এনএম এর হচ্ছে গিয়ে 100 MCQ ফিজিক্যাল সায়েন্সের উপর ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি। সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। আমরা শুরু করছি এখন আজকের জৈব রসায়ন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কি, মার্স গ্যাস কাকে বলে। মার্স গ্যাসের অপশানসগুলো দেখার আগে আমরা একটু জেনে নেব হচ্ছে কি মার্স গ্যাস আর কী কী নামে পরিচিত রয়েছে। মার্স গ্যাস হচ্ছে সোয়ার্ম গ্যাসও বলা হচ্ছে মার্স গ্যাসকে, আবার বলা হচ্ছে কি বক গ্যাস। তো মার্স গ্যাস আগে আমরা একটু বুঝে নিচ্ছি যে মার্স গ্যাস কোনটি। মার্স গ্যাস হলো হচ্ছে কি বদ্ধ জলাশয়, বিভিন্ন হচ্ছে কি জলাভূমিতে সেই উদ্ভিদগুলোকে পচে গিয়ে, প্রাণী পচে গিয়ে এক বিশেষ ধরনের হচ্ছে গ্যাস উৎপন্ন হয়। সেটাকে বলবো হচ্ছে কি আমরা হচ্ছে কি মার্স গ্যাস। এবং কোন গ্যাসটি স্পেসিফিকলি আমরা যদি এখানে অপশানসগুলো দেখি যে মার্স গ্যাস হচ্ছে কাকে বলে, মিথেন অপশান 1, অপশান বি হচ্ছে গিয়ে বিউটেন অ্যান্ড ইথিলিন অ্যান্ড অ্যাসিটিলিন। তোমরা গেস করো যে সঠিক উত্তরটি কোনটি হতে পারে। তো জলাশয়ে কিন্তু মনে রাখবে তোমরা যে বদ্ধ জলাশয়ের মধ্যে এই হচ্ছে গিয়ে উদ্ভিদগুলো যখন পচে গিয়ে কোন গ্যাসটি নিচে, এই যে অনেকগুলো আমরা জৈব যৌগ দেখতে পাচ্ছি মিথেন, বিউটেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এর মধ্যে কোন গ্যাসটি হচ্ছে কি উৎপন্ন হয়। তো সেটাই হচ্ছে কি আমরা হচ্ছে কি বলবো আমরা হচ্ছে কি মার্স গ্যাস। সঠিক উত্তরটি হচ্ছে কি মিথেন। মাথা রাখবে সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে মিথেন গ্যাস। মার্স গ্যাস বলা হয় হচ্ছে গিয়ে মিথেন গ্যাসকে। এই গ্যাসটি কোথায় পাওয়া যাচ্ছে? এই গ্যাসটি পাওয়া যাচ্ছে হচ্ছে গিয়ে বদ্ধ হচ্ছে গিয়ে জলাভূমিতে। উদ্ভিদগুলো হচ্ছে গিয়ে পচে গিয়ে গন্ধযুক্ত হচ্ছে গিয়ে একটা গ্যাস হয়, সেটি হচ্ছে গিয়ে মিথেন। মিথেনের সংকেত কি? মিথেনের সংকেত হচ্ছে গিয়ে CH4। আমরা যখন এখানে মিথেন পড়লাম, তবে চলো আমরা মিথেন সম্পর্কে একটু বিশেষভাবে হচ্ছে গিয়ে জেনে নিব, ঠিক আছে। তার আগে তোমরা অবশ্যই একটু দেখে নেবে মার্স গ্যাস, সোয়ার্ম গ্যাস, বক গ্যাস ইজ এ মিক্সচার অফ মিথেন, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড কার্বন ডাই অক্সাইড। তো এই যে মার্স গ্যাস রয়েছে, মার্স গ্যাস কিন্তু একটা বিশেষ কিন্তু গন্ধ রয়েছে, কিন্তু মিথেনের কিন্তু কোনো রকম কোনো গন্ধ নেই। তো মিথেন, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন ডাই অক্সাইড, এই তিনটি হচ্ছে গিয়ে গ্যাস মিলে হচ্ছে গিয়ে আমরা মার্স গ্যাস পাচ্ছি। এর ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু রয়েছে হচ্ছে গিয়ে মিথেন গ্যাস। এবার আমরা মিথেন গ্যাসের সম্পর্কে একটু বিস্তারিত জানবো। মিথেন গ্যাস আমরা সংকেতটি জানি। মিথেন গ্যাসের সংকেত কি? মিথেন গ্যাসের সংকেত হচ্ছে গিয়ে CH4। মিথেন গ্যাসের কি সংকেত? মিথেন গ্যাসের সংকেত হচ্ছে গিয়ে CH4। আচ্ছা, তো এবার মিথেন গ্যাসের আণবিক গুরুত্ব আমরা একটি পয়েন্ট করে বিভিন্ন মিথেন গ্যাসের উপর যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো হতে পারে সেই সমস্ত টপিকগুলোকে আমি তোমাদের জন্য একটু শর্ট করে দিয়েছি। তো দেখে নাও তোমরা। মিথেন গ্যাস হচ্ছে গিয়ে 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্ডসেলো পরীক্ষাগারে প্রথম হচ্ছে কার্বন হাইড্রোজেন থেকে মিথেন যৌগ হচ্ছে প্রস্তুত করেন। তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি আছে? তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি এই বিজ্ঞানীর নামটি, অর্থাৎ বিজ্ঞানী কি বার্ডসেলো। তো এই বিজ্ঞানী বার্ডসেলো হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে কার্বন হাইড্রোজেনকে থেকে হচ্ছে মিথেন যৌগ প্রস্তুত করেছেন। তো কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হচ্ছে বার্ডসেলো। তার পরবর্তীতে দেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আছে। বিভিন্ন ক্ষেত্রে তোমাদেরকে একটি প্রশ্ন করা হয় যে সরলতম জৈব যৌগের নাম কি? কি প্রশ্নটি কি ভালোভাবে শুনবে, সরলতম জৈব যৌগ কোনটি? তো সরলতম জৈব যৌগ কিন্তু বলা হয় এই মিথেন গ্যাসকে। তারপর দেখো জলাভূমিতে গাছপালা পচে গিয়ে মিথেন গ্যাস উৎপন্ন হয়, আমরা অলরেডি এটা পড়েছি। এর জন্য একে হচ্ছে গিয়ে মার্স গ্যাস বলা হয়। এই গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ফসফাইড কি? ফসফিন ও ফসফরাস ডাইহাইড্রোক্সাইড মিশে থাকার জন্য বায়ুর সংস্পর্শে এই মিশ্রণটি জ্বলে ওঠে, যাকে আলেয়ার আলো বলে। খুব ভালোভাবে দেখবে, আলেয়ার আলো সৃষ্টির পেছনে কোন গ্যাস রয়েছে? মার্স গ্যাস। মার্স গ্যাস কাকে বলে? মিথেন গ্যাস। তো আমরা বলতে পারি যে এই আলেয়ার আলো এর পেছনে কি রয়েছে? আমাদের মিথেন গ্যাসের ভূমিকা রয়েছে। তো এই আলেয়ার আলো আমরা জানবো, তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাবো ওর জন্য যে আলেয়ার আলো কোন বিষয়টিকে বলা হচ্ছে গিয়ে, আমরা সেই একটি ভিডিও ক্লিপ আমরা একটা দেখব। তার আগে আমরা মিথেন সম্পর্ক আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। কি রয়েছে? মিথেন গ্যাস। দেখো মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস, আমরা সেটি পরিষ্কারভাবে জানি। মিথেন গ্যাস একটি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস এফেক্টে
কার্বন ডাই অক্সাইডের পরেই কিন্তু মিথেনের স্থান। তো সবার প্রথম কি সব থেকে যার জন্য হচ্ছে কি গ্রিন হাউস এফেক্ট বেশি হয় সেই গ্যাসটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং তারপরে রয়েছে কোন গ্যাস, কোন গ্যাসের ভূমিকা, মিথেনের ভূমিকা। তারপরে পয়েন্টে দেখব মিথেনকে কম বায়ুতে পোড়ালে কার্বন ব্ল্যাক উৎপন্ন হয়। এটিকে রবার, কার্বন কাগজ, প্লাস্টিক শিল্পে, ছাপার কালি, জুতোর কালি তৈরিতে ব্যবহার করা হয় এই কার্বন ব্ল্যাক। তো তোমাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকতেই পারে যে কার্বন ব্ল্যাক কাকে, কার্বন ব্ল্যাক প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়, কোন গ্যাস, সেটি হচ্ছে মিথেন গ্যাস। মিথেন গ্যাসের সংকেত কি, CH4। এর আণবিক গুরুত্ব কত, 16। কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, প্রথম পরীক্ষাগারে প্রস্তুত করেছিলেন অর্থাৎ বিজ্ঞানী বার্সেলো। তো এই হচ্ছে কি আমরা মিথেন গ্যাস থেকে বিভিন্ন কোশ্চেন্সগুলো আমরা কিন্তু পেলাম এক এক করে। এবার আমরা চলে যাব তার আমাদের পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে একটু আগে তোমাদেরকে আমি বলেছি যে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব আলিয়ার আলো সম্পর্কে। কোন বিষয়টা হচ্ছে কি আলিয়ার আলো। এই ভিডিওটি অবশ্যই আমি ইউটিউব থেকে নিয়ে করেছি, ইউটিউব নিউজের একটি ভিডিও, দেখে নাও। Holy, unbelievable, a river on fire. Can't let it burn the boat. Oh! Sometimes a picture says 1,000 words. Have a look at this. The Condamine River in southwest Queensland on fire. The fracking just a kilometre away. Methane. তো তোমরা দেখে নিয়েছো এইভাবে যে নদীর উপর যে আগুন জ্বলছে, অর্থাৎ এখানে কিন্তু মিথেন গ্যাসের সৃষ্টি হয়েছে। এই আগুনগুলো যে ফায়ারগুলো দেখতে পাচ্ছ তা কিন্তু এই মার্চ গ্যাসের ফলে কিন্তু হয়েছে। এই মার্চ গ্যাসের সঙ্গে হচ্ছে গিয়ে ফসফিন এর সঙ্গে যুক্ত হয় বায়ুর সংস্পর্শে চাইলে এটি হচ্ছে গিয়ে জ্বলে ওঠে। তো আমাদের এই নিয়ে হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে পরিষ্কার হলো যে মিথেন গ্যাসের বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা দেখেছি। আমি বারবার তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি যে জিএনএম ক্র্যাক করার জন্য একটি বিশেষ পদ্ধতি তোমাদেরকে অবলম্বন করতে হবে। ক্লাস 9-10-এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স বইকে বারবার তোমাদের কিন্তু রিভিশন করতে হবে। অলরেডি তোমরা সেই বইগুলোকে পড়ে ফেলেছো, জাস্ট রিভাইজ করো। সেই তোমাদের টেক্সটের বই থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন আসবে। তোমরা অলরেডি জানো যে তোমাদের আউট অফ হচ্ছে গিয়ে 65 মার্কস, 55 মার্কসে কিন্তু তোমার এই সায়েন্সের উপর থেকে। তাই সায়েন্সের বইগুলো কিন্তু পড়তে হবে তোমাকে। শুধুমাত্র যেগুলো হচ্ছে গিয়ে সিলেক্টিভ কিছু কিছু বই বেরিয়েছে বিভিন্ন পাবলিকেশনসের, সেগুলোর সাথে সাথে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু টেক্সট বইটা কিন্তু পড়তে হবে। তারপরের প্রশ্ন দেরি না করে চলে যাই। কি আছে, সর্বপ্রথম পরীক্ষাগারে হচ্ছে গিয়ে প্রস্তুত জৈব যৌগের নাম কি। সর্বপ্রথম সবার প্রথম হচ্ছে গিয়ে কোন জৈব যৌগ আবিষ্কার করে পরীক্ষাগারে প্রস্তুত হয়েছিল। আমরা অপশানসগুলো একটু দেখে নিব। প্রথম অপশান মিথেন, এসিটিলিন, ইথিলিন, ইউরিয়া। কোনটি সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে এখান থেকে হচ্ছে গিয়ে ইউরিয়া। তো কি হলো যে সর্বপ্রথম পরীক্ষাগারে প্রস্তুত জৈব যৌগের নাম ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি, এবার আমরা কিছু ইউরিয়া সম্পর্কে একটু জেনে নিয়ে হবে। ইউরিয়ার কি সংকেত, ইউরিয়ার সংকেত হচ্ছে গিয়ে CONS2 ভালোভাবে সংকেতটা দেখবে, CONS2 ইউরিয়া সম্পর্কে আমরা দেখব যে বিষয়টি 1828 খ্রিস্টাব্দের জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার। কোন বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার সর্বপ্রথম পরীক্ষাগারে অজৈব যৌগ প্রস্তুত করেছিলেন। অজৈব যৌগ হচ্ছে কোথা থেকে, অ্যামোনিয়াম সায়ানেট, নামটি খুব ভালোভাবে মনে রাখবে। অ্যামোনিয়াম সায়ানেট সংকেত কি, NH4CnO। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে তিনি জৈব যৌগ হচ্ছে কি প্রস্তুত করেছিলেন, প্রথম জৈব যৌগ অর্থাৎ হচ্ছে এই ইউরিয়া হচ্ছে কি তিনি প্রস্তুত করেছিলেন। প্রথম জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করেছিলেন কোথা থেকে প্রস্তুত করেছিলেন, অ্যামোনিয়াম সায়ানেট।
এইগুলো তোমাদেরকে জানতে হবে। ইউরিয়ার হচ্ছে গিয়ে সংকেত CONH2 এবং এটি হচ্ছে গিয়ে প্রস্তুত করা হয়েছিল অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ফ্রেডরিক ভোলহার। আমরা কিছু ছবি দেখছি এখানে। একটা ছবি দেখছি হচ্ছে এর স্ট্রাকচারের উপর, ইউরিয়ার স্ট্রাকচার। তো এখানে আমরা কিন্তু একটা কিটো গ্রুপ দেখতে পাচ্ছি। তোমরা এখানে কিন্তু আমরা একটা কিটো গ্রুপ দেখতে পাচ্ছি, CO একটা কিটো গ্রুপ দেখতে পাচ্ছি, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দেওয়া আছে। আর এই যে NH2 তোমরা দেখতে পাচ্ছ এখানে NH2 এক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে হচ্ছে কি NH2 কি, NH2 হচ্ছে কি অ্যামিনো গ্রুপ। ঠিক আছে, যে কার্যকরী মূলকগুলো তোমরা পেয়েছিল সেই কার্যকরী মূলকের মধ্যে আমরা এখান থেকে কিটো পাচ্ছি, এখানে আমরা কিন্তু অ্যামিনো পাচ্ছি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি ইউরিয়া ব্যবহার করা হচ্ছে। ইউরিয়া কেমন দেখতে হচ্ছে এবং এক এক কৃষক হচ্ছে ইউরিয়া তার হচ্ছে এই জমিতে দিচ্ছে, সার হিসেবে ব্যবহার করছে ইউরিয়া সার। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্নতে। অ্যালকাইনের সাধারণ সংকেত কি? অ্যালকাইনের বিষয়ে আমরা জানবো একটু পরে। তার আগে হচ্ছে গিয়ে আমরা কিছু একটু অপশানসগুলো দেখে নেই। দেখো কি দেওয়া আছে, CnH2n+2, তারপর CnH2n, CnH2n-2, কোনোটি নয়। অবশ্যই চারটি অপশানসের মধ্যে একটি অপশানস অবশ্যই সঠিক উত্তর। তো অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি? অ্যালকাইন। এই সঠিক উত্তরটা জানার আগে আমরা একটু পড়ে নেব অ্যালকাইন সম্পর্কে। কোথা থেকে আসলো অ্যালকাইন? হাইড্রোকার্বন কি? কার্বন আর হাইড্রোজেন। হাইড্রোকার্বন কি? কার্বন আর হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন নিয়ে গঠিত যৌগকেই বলা হয় হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন। ক্লিয়ার? হাইড্রোকার্বন কাকে বলে? কার্বন আর হচ্ছে গিয়ে হাইড্রোজেন নিয়ে গঠিত জৈব যৌগকেই বলা হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কি দুটি ভাগ হাইড্রোকার্বনকে ভাগ করার জন্য? একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এতটুকু বোঝা গেল হাইড্রোকার্বন। কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত হচ্ছে যৌগই হচ্ছে গিয়ে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে ভাগ করব, একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমরা কি পাবো? অ্যালকেন। সম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি পাবো আমরা? অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কি কি থাকবে? অ্যালকিন, অ্যালকাইন। তো জিনিসটি দেখে নাও, এতটুকু পর্যন্ত চারটাকে তোমাদের কাছে একদম ক্লিয়ার করে নাও যে হাইড্রোকার্বন রয়েছে। হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যালকেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটি হলো হচ্ছে গিয়ে অ্যালকিন আর একটি হচ্ছে গিয়ে তোমার অ্যালকাইন। এরপর দেখো অ্যালকেন কোনগুলো? যে সমস্ত জৈব যৌগগুলোতে এক বন্ধন থাকছে, কার্বন হাইড্রোজেন এক বন্ধন থাকছে, কার্বন এক বন্ধন থাকছে, যে যৌগগুলোর মধ্যে হচ্ছে জৈব যৌগগুলোর মধ্যে কার্বনের কোন বন্ধন দেখতে পাচ্ছি আমরা? এক বন্ধন, সেটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কোনটা? কার্বন দ্বিবন্ধন হলে অ্যালকিন। অ্যালকাইন কোনগুলোকে বলবো? কার্বন যদি ত্রিবন্ধন হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে কি অ্যালকাইন। তো এর সাথে হচ্ছে গিয়ে আমরা কোন যৌগগুলো পাচ্ছি এক বন্ধনের? মিথেন পাচ্ছি, ইথেন পাচ্ছি। অ্যালকেনের মধ্যে কি পাচ্ছি? অ্যালকেনের মধ্যে হচ্ছে কি দ্বিবন্ধন, কার্বন দ্বিবন্ধন, C2H4 ইথেন আমরা ইথিলিন পাচ্ছি। ঠিক আছে, অ্যালকিনের মধ্যে আমরা কি পাচ্ছি? অ্যালকিনের উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে কি ইথিলিন। আর অ্যালকাইনের উদাহরণ হিসেবে ত্রিবন্ধন, কার্বন ত্রিবন্ধন হবে, তো সেটি হচ্ছে কি কোনটি? সেটি হচ্ছে কি আমাদের এসিটিলিন। তো এসিটিলিনের ক্ষেত্রে আমরা কিন্তু কিভাবে জানি? এসিটিলিনের ক্ষেত্রে আমরা এবার দেখব হচ্ছে কি এর সাধারণ সংকেত। সেই সাধারণ সংকেতে দেখার আগে আমরা একটু ব্যাক করে যাব আমাদের আগের প্রশ্নটার ক্ষেত্রে। দেখো অ্যালকাইনের সাধারণ সংকেত। অ্যালকাইনের সাধারণ সংকেত কোনটি হবে? আমরা কি পড়েছি? প্রথমে পড়েছি অ্যালকিন, আমরা প্রথমে পড়েছি হচ্ছে কি অ্যালকেন এক বন্ধন, অ্যালকিন, তারপর আসবে অ্যালকাইন। তো জিনিসটা বুঝে নাও ভালোভাবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন। তো এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি অ্যালকাইনের কথা বলা হচ্ছে। অ্যালকাইন কত নাম্বার? প্রথমে অ্যালকেন, তারপর অ্যালকিন, তারপর অ্যালকাইন। আমাদের হচ্ছে কি এটি হচ্ছে কি এর হচ্ছে কি সাধারণ সংকেত। এটি হচ্ছে সাধারণ সংকেত। আমরা আবার হচ্ছে সেই বিষয়গুলোকে ছক যেটা আমরা করে দিয়েছি সেটির দিকে যদি তোমরা দেখো, এখানে কিন্তু অ্যালকানাইট কিন্তু সাধারণ সংকেতটা তোমরা কিন্তু পাবে।
সাধারণ সংকেত দেখো কি আছে CnH2n-2, অ্যালকিনের কি আছে CnH2n, তারপর CnH2n+2। এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই খুবই ইম্পর্ট্যান্ট এটি। আমি ইঙ্কগুলোকে, আমি যে রাফগুলো লিখলাম সেগুলোকে আমি একটু সরিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এর একটা স্ক্রিনশট কিন্তু তোমরা কিন্তু নিতে পারো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই চার্টটা তোমার বোঝার জন্য। এখান থেকে কিন্তু তোমাদের অনেক শর্ট কোশ্চেন্স কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। তার পরবর্তীতে কাঁচা ফল পাকাতে হচ্ছে গিয়ে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? খুবই সহজে প্রশ্নটির উত্তর। আমরা অপশনসগুলোকে দেখে নিব। কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে কোনটি? কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় ইথিলিন। এবার যেহেতু আমরা ইথিলিন পড়েছি, এবার ইথিলিন সম্পর্কে একটু ডিটেলস আমরা একটু আলোচনা করব। ইথিলিন এর হচ্ছে গিয়ে সাধারণ সংকেত কি আছে? ইথিলিন গ্যাসের সংকেত কি? সংকেত হচ্ছে C2H4। এই C2H4 আণবিক গুরুত্ব, ইথিলিন গ্যাসের আণবিক গুরুত্ব কি 28। তারপর দেখো কি আছে, কোল গ্যাসে প্রায় হচ্ছে 4% থাকে এই ইথিলিন গ্যাস। পেট্রোলিয়াম খনি থেকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসও কিন্তু এই ইথিলিন পাওয়া যায়। তবে আমরা জানলাম যে ইথিলিন কোথা থেকে কোথায় পাওয়া যায়। কোল গ্যাসে পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মধ্যে। তারপর আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে প্লাস্টিক প্রস্তুতিতে এটিকে ব্যবহার করা হয়, বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতি ব্যবহৃত হয়, কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়, শল্য চিকিৎসায় অর্থাৎ সার্জারিতে চেতনানাশক হিসেবে এটি কিন্তু ব্যবহার করা হয়। তো এখান থেকে আমরা কতগুলো অপশনস পেয়েছি একটু দেখে নাও, কি কতগুলো আমরা ইথিলিনের উপর কিন্তু আমরা শর্ট কোশ্চেন্স কিন্তু কভার করেছি অলরেডি। কী কী করলাম আমরা চলো একবার একটু রিভাইজ করে নিই। কী কী পেলাম? আণবিক গুরুত্ব কত? 28। কোল গ্যাসে 4% থাকে, পেট্রোলিয়াম খনিতে হচ্ছে ইথিলিন গ্যাস থাকে। তারপর পেট্রোলিয়াম খনি থেকে যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সেই প্রাকৃতিক গ্যাসে রয়েছে হচ্ছে ইথিলিন গ্যাস। আচ্ছা, তারপর প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহার করা হয়, অর্থাৎ পলিথিন, আমরা যেটাকে পলিথিন বলি, সেই পলিথিন প্রস্তুতিতে কিন্তু এই ইথিলিন জৈব যৌগটি প্রয়োজন হয়। বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতি ব্যবহৃত হয়। কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয়, শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। শল্য চিকিৎসায় চেতনানাশক হিসেবে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ইথিলিন। কাঁচা ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ইথিলিন। বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ইথিলিন। দেখলে তো আমরা কতগুলো কোশ্চেন্সের উত্তর করে দিয়েছি। এবার তোমরা দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, যে এটি হচ্ছে গিয়ে ইথিলিনের হচ্ছে গিয়ে গঠন সম্পর্কে দিয়েছে। এই কার্বনের মধ্যে হচ্ছে গিয়ে দ্বিবন্ধন রয়েছে এবং 4টি হচ্ছে গিয়ে হাইড্রোজেন এইভাবে রয়েছে, ঠিক আছে। তো আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, ঝালাইয়ের কাজে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ঝালাইয়ের কাজে হচ্ছে অপশনসগুলো দেখে নাও। ঝালাইয়ের কাজে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন হচ্ছে গিয়ে জৈব যৌগটি ব্যবহার করা হয়। ঝালাইয়ের কাজে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন জৈব যৌগটি। এইবার যেহেতু আমরা অ্যাসিটিলিন এখানে পড়লাম, একটা অপশনের উত্তর পেয়েছি, সেই এবার অ্যাসিটিলিন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তার আগে বলে রাখি যে ঝালাইয়ের কাজে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুত করা হয়। অক্সি অ্যাসিটিলিন শিখা প্রস্তুতিতে আমার অ্যাসিটিলিন প্রয়োজন। অ্যাসিটিলিনের সংকেত কি? অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে গিয়ে C2H2। অ্যাসিটিলিনের কি সংকেত? অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে গিয়ে C2H2, মুখস্থ রাখবে। এর আণবিক গুরুত্ব কত? 26। দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কি ইম্পর্টেন্ট পয়েন্ট? প্রকৃতিতে মুক্ত অবস্থায় অ্যাসিটিলিন কিন্তু পাওয়া যায় না। কোল গ্যাসে খুব সামান্য পরিমাণ থাকে, 0.01%। আর বাকি আমরা প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাচ্ছি না। তবে আমরা অ্যাসিটিলিন কীভাবে পাবো? আমরা পরীক্ষাগারে বিভিন্নভাবে আমাদের এই অ্যাসিটিলিন গ্যাস কিন্তু প্রস্তুত করতে হয়। তারপর ইলেকট্রনিক ঝালাই বা ওয়েল্ডিংয়ের কাজে অক্সি অ্যাসিটিলিন শিখা হিসেবে ব্যবহার করা হয়, অলরেডি যেটা আমরা পড়লাম এখানে। তারপর কার্বাইড গ্যাস বাতিতে, ভালোভাবে মনে রাখতে হবে যে প্রশ্ন কিন্তু আসে যে কার্বাইড গ্যাস বাতিতে কোন জৈব যৌগ কিন্তু ব্যবহার করা হয়। তো কার্বাইড গ্যাস বাতিতে কোন জৈব যৌগ ব্যবহার করা হয়? কার্বাইড গ্যাস বাতিতে ব্যবহার করা হয় অ্যাসিটিলিন।
তার পরবর্তী প্রশ্ন দেখি। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ট্যাফলন। ট্যাফলনের মনোমারের নাম কি? পলিমার, মনোমার। তোমরা পড়েছো ক্লাস 10-এ জৈব রসায়নের মধ্যে। আমি আরেকবার বলে দিচ্ছি একটু এই মনোমার বিষয়টি সম্পর্কে। মনোমার এবং পলিমার ছিল, অর্থাৎ আগে অপশনসগুলো তো দেখে নাও। ভিনাল ক্লোরাইড আছে, ইথিলিন আছে, টেট্রাফ্লুরোইথিন আছে, আর পিভিসি আছে। ট্যাফলনের মনোমার নিচের এই অপশনসগুলোর মধ্যে ট্যাফলনের মনোমার কোনটি, অর্থাৎ ট্যাফলন প্রস্তুত হয় কোন, এখানে যে যে অপশনসগুলো দেখতে পাচ্ছ কোনটি নিয়ে, ঠিক আছে, কোনটির দ্বারা সেই ট্যাফলন, অর্থাৎ অপশনগুলো দেখো আবার ভিনাল ক্লোরাইড রয়েছে, ইথিলিন রয়েছে, টেট্রাফ্লুরোইথিন রয়েছে, আর পিভিসি রয়েছে। এদের মধ্যে সঠিক উত্তরটি কিন্তু আমি এখন বলে দিচ্ছি। দেখো টেট্রাফ্লুরো হচ্ছে গিয়ে ইথিন, টেট্রাফ্লুরোইথিন। এই টেট্রাফ্লুরোইথিন দিয়ে কিন্তু ট্যাফলন প্রস্তুত করা হয়। তো এই টেট্রাফ্লুরোইথিন পরপর যোগ হয়ে, মনে করো এই রয়েছে টেট্রাফ্লুরোইথিন, এই রয়েছে টেট্রাফ্লুরোইথিন, এই রয়েছে টেট্রাফ্লুরোইথিন, এই রয়েছে টেট্রাফ্লুরোইথিন, এই টেট্রাফ্লুরোইথিন, এইভাবে পরপর টেট্রাফ্লুরোইথিন হয়ে একটা চেইন গঠিত হয়, এবং এইভাবেই কিন্তু হচ্ছে কি ট্যাফলন বা পলিটেট্রাফ্লুরোইথিন প্রস্তুত হয়। তারপরে আমরা এবার কিছু এই মনোমার এবং পলিমার সম্পর্কে জানব। অলরেডি আমরা একটা জেনেছি যে ট্যাফলনের মনোমারের নাম কি, আমরা অলরেডি পড়েছি। ট্যাফলনের মনোনাম হচ্ছে টেট্রাফ্লুরোইথিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে মাথায় রাখবে, টেট্রাফ্লুরোইথিন ট্যাফলনের মনোমার। এবার বাকি ইম্পর্টেন্ট দুটি আমরা যেটি দেখব, যে পলিথিন। দেখো কে আছে, পলিথিন বা পলিইথিলিন, এর মনোমারের নাম কি? এর মনোমারের নাম হচ্ছে ইথিলিন। তারপর দেখো পলিভিনাল ক্লোরাইড, এর হচ্ছে মনোমারের নাম কি? ভিনাল ক্লোরাইড। এবার দেখো পলিভিনাল ক্লোরাইডের একটা শর্ট ফর্ম রয়েছে, সেটা হচ্ছে কি পিভিসি। তোমাকে কিন্তু পরীক্ষাগারে কিন্তু বলে দিতে পারে যে পিভিসি এর মনোমারের নাম কি, তখন সঠিক উত্তরটি কি আসবে? পিভিসি এর হচ্ছে গিয়ে মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। আমরা এই নিয়ে ট্যাফলনের মনোমার যাবতীয় কিছু আমরা জৈব রসায়ন সম্পর্কে পড়লাম। এবার আমরা কিছু কোশ্চেন্স পটাপট আমরা দেখে নিব জৈব রসায়নের উপর অতিরিক্ত কিছু প্রশ্ন, খুব ভালোভাবে দেখবে, এবং আমরা রিভিশনও করব। আগের যে পার্টটা এখন যা যা আমরা পড়লাম তার রিভিশনও আমাদের একটা করার প্রয়োজন রয়েছে। তো প্রথম প্রশ্ন কি আমাদের? একটা গ্রিনহাউস গ্যাস। একটি গ্রিনহাউস গ্যাস কোনটি? আমাদের একটা গ্রিনহাউস গ্যাস অলরেডি আমরা শুরুতে পড়েছি, এক গ্রিনহাউস গ্যাস হচ্ছে কি মিথেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, কার্বন গ্যাস বাতিতে জ্বলে যে গ্যাসটি সেটি হলো, অবশ্যই তোমরা পারবে, অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি যে হচ্ছে কার্বন গ্যাস বাতিতে কোন জৈব যৌগটি ব্যবহার করা হচ্ছে, সেটি হচ্ছে এসিটিলিন। তারপর নেক্সট কোশ্চেনে চলো, সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি বলেছিলাম? সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? দেখো সম্পৃক্ত আর অসম্পৃক্ত দুটি ভাগ ছিল। সম্পৃক্ত মানে যে জৈব যৌগের মধ্যে এক বন্ধন থাকতে হবে। দেখো কোনটির মধ্যে এক বন্ধন রয়েছে, চলো দেখি। এসিটিলিন হবে না, এসিটিলিনে কি রয়েছে? এসিটিলিনে ত্রিবন্ধন রয়েছে। ইথিলিন হবে না, ইথিলিন কেন হবে না? কারণ ইথিলিনে দ্বিবন্ধন রয়েছে। এই এসিটিলিন আর ইথিলিন এই দুটি কিন্তু অসম্পৃক্ত জৈব যৌগ। তো এই যে মিথেন আমরা দেখতে পাচ্ছি CH4, মিথেনের কি সংকেত? CH4, এটি হচ্ছে কি এক বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এক বন্ধন রয়েছে মিথেন, তাই সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাকে বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো আমরা মিথেনকে। তার পরবর্তী প্রশ্ন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা সম্পৃক্ত জানলাম, এবার চলো অসম্পৃক্ত আমরা দেখি কি কি আছে। লাস্টের অপশন মিথেন অবশ্যই হবে না, তার আগে ইথেন আছে। ইথেনের ক্ষেত্রেও কিন্তু হবে না, কারণ ইথেনের মধ্যে কি রয়েছে? কার্বন কার্বন এক বন্ধন রয়েছে। কার্বন কার্বন এক বন্ধন রয়েছে, তার মানে কি? তার মানেই হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত নয়। তো এখানে আমরা সঠিক উত্তরটি দেখতে পাচ্ছি হচ্ছে কি এসিটিলিন। এসিটিলিন হচ্ছে কি, এসিটিলিনের সংকেত কি? এসিটিলিন হচ্ছে কি C2H2। এই এসিটিলিন কিভাবে হচ্ছে? মনে করো এখানে একটি কার্বন, এখানে একটি কার্বন রয়েছে। তো কার্বন কার্বন মনে করো এবার দুটি হাইড্রোজেন রয়েছে, তুমি এ পাশে একটা হাইড্রোজেন দাও আর এই পাশে তুমি একটা হাইড্রোজেন দাও। তো ওই কার্বন কার্বনের মধ্যে তোমার এখানে থাকবে হচ্ছে কি ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে কি তোমার ত্রিবন্ধন রয়েছে, তার মানে এটি হচ্ছে কি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কিন্তু দুটো ভাগ রয়েছিল, একটা ছিল কি বলো? একটি ছিল হলো, হ্যাঁ, একটি ছিল হচ্ছে কি অ্যালকিন আর একটি ছিল হচ্ছে কি অ্যালকাইন। তো ত্রিবন্ধন কোথায় যাবে? ত্রিবন্ধন যাবে অ্যালকাইনে এবং দ্বিবন্ধন যাবে হচ্ছে অ্যালকিনে। তার পরবর্তী প্রশ্ন দেখো, এখানে একটি মূলক দেওয়া আছে, বন্ধন চিহ্ন COOH। মূলকটিকে কি বলা হয়? এই মূলকটিকে কি বলা হয়? এই মূলকটিকে বলা হয় হচ্ছে কি তোমার কার্বক্সিল।
ঠিক আছে। আর কিটো গ্রুপ কোনটা, কিটো গ্রুপ কিন্তু আমরা কিন্তু কিটোন গ্রুপটা কিন্তু পেয়েছি, কোথায় পেয়েছি বলো তো, আমরা পেয়েছি ইউরিয়াতে পড়ার সময়। ইউরিয়াতে পড়ার সময় আমরা পেয়েছি ইউরিয়াতে কীরকমভাবে ছিল, এখানে হচ্ছে গিয়ে দ্বিবন্ধ থাকবে, এখানে কার্বন, তারপরে এই পাশে এটা হচ্ছে কিটো গ্রুপের মধ্যে ছিল, ঠিক আছে। আর অ্যালডিহাইড রয়েছে, অ্যালডিহাইডটা অবশ্যই হবে না, আমাদের সঠিক উত্তর হচ্ছে কার্বক্সিল। তারপরে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়, অলরেডি তোমরা পড়েছো, কোনো দেরি না করে আমরা সঠিক উত্তরে যাব, আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ইথিলিন। কাঁচা ফল পাকাতে ব্যবহার করা হয় হচ্ছে কি ইথিলিন। প্লাস্টিক শিল্পে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় প্লাস্টিক একটু আগে আমরা পড়লাম, সেই হচ্ছে গিয়ে পলিমার আর হচ্ছে গিয়ে মনোমারের মধ্যে পলি ইথিলিন বা পলিথিন, এর মনোমারের নাম ছিল হচ্ছে গিয়ে ইথিলিন। প্লাস্টিক প্রস্তুতিতে ব্যবহৃত করা হয় হচ্ছে গিয়ে ইথিলিন, ঠিক আছে। তো আমরা এইভাবে হচ্ছে গিয়ে বেশ কিছু হচ্ছে গিয়ে প্রশ্নগুলোকে আমরা দেখলাম, ইম্পর্টেন্ট প্রশ্ন দেখলাম জৈব রসায়নের উপর। জৈব রসায়ন থেকে এই যে এই ভিডিওতে তোমরা যতটুকু পর্যন্ত দেখেছো, আশা করি এর বাইরে থেকে তোমাদের কোনো কোশ্চেন্স এনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু আসবে না। ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো কিন্তু আমরা ডিসকাস করে নিয়েছি। এইভাবে প্রতিদিন হচ্ছে গিয়ে তোমাদের জন্য হচ্ছে গিয়ে একটি চ্যাপ্টারের উপর আমি অ্যানালাইসিস করে দিব। এই ভিডিওগুলোতে দেখলে এই ভিডিও থেকে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু পেয়ে যাবে খুব ইজিলি, ঠিক আছে। কারণ বারবার বলা হয়েছে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে তোমাকে ক্লাস 9 এবং ক্লাস 9 এবং হচ্ছে গিয়ে ক্লাস 10 হচ্ছে গিয়ে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের বইগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তার সাথে তো অবশ্যই রয়েছে যে 15 নাম্বার জন্য টোটাল ম্যাথ রয়েছে, তোমার লজিক্যাল রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, সেই পার্টগুলো রয়েছে অনলি হচ্ছে 15 নাম্বারের জন্য। আর এখানে তোমার পুরো 50 পড়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে শেষ করছি আজকের ক্লাস, আমরা তারপরে আবার শুরু করব। ওয়েট করো পরবর্তী ভিডিওর জন্য। আশা করি আগামীকাল আমরা পরবর্তী অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।